টিভির পর্দায় নির্বাচনের ফলাফল ঘোষণার দিনগুলোর কথা একবার ভাবলে কেমন একটা পরিষ্কার গোছানো ছবি মাথায় আসে, তাই না? হ্যাঁ, চারদিকে ঝকঝকে এসি স্টুডিও, বড় বড় এলইডি স্ক্রিন, দারুণ সব গ্রাফিক্স। একদম। দেখে মনে হয় পুরো প্রক্রিয়াটা একদম অঙ্কের মতো পরিষ্কার। মানে একটা বোতাম চাপা হলো, ভোটারের রায় মেশিনে জমা পড়লো, আর গণনার দিন সেই সংখ্যাগুলো জাদুর মতো আমাদের স্ক্রিনে ভেসে উঠল। কিন্তু ওই ঝকঝকে স্ক্রিনের পেছনে যে অন্ধকার আর ঘরমাক্ত বাস্তবটা লুকিয়ে আছে সেটা সম্পূর্ণ ভিন্ন। আমরা বাইরে থেকে তো শুধু চূড়ান্ত সংখ্যাগুলো দেখি, জয় অথবা পরাজয়। হ্যাঁ, অথচ ওই সংখ্যাগুলো যে ঘর থেকে বেরিয়ে আসছে, সেই গণনা কেন্দ্রের ভেতরের পরিবেশটা কোনোভাবে ওই টিভির পর্দার মতো শান্ত বা গোছানো নয়। আক্ষরিক অর্থে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র। একদম ঠিক বলেছেন। সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। এসপি স্টোরিজ সিরিজের এই পর্বে আমরা দুর্গাপুর নিউজ বা শঙ্কর পাল নিউজের সূত্র ধরে প্রকাশিত ভিউজ নাও-এর একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক প্রতিবেদন নিয়ে আলোচনা করব। এই প্রতিবেদনটা কিন্তু কোনো রাজনৈতিক দলের ইশতেহার নয়। একদমই না। এটি হলো গণনা কেন্দ্রের ভেতরে থাকা কাউন্টিং এজেন্টদের টিকে থাকার একটা বলতে পারেন সার্ভাইভাল গাইড। আমরা আজ বোঝার চেষ্টা করব এই বিশাল গণতান্ত্রিক ইঞ্জিনটা একেবারে গ্রাউন্ড জিরোতে, অর্থাৎ গণনার টেবিলে ঠিক কিভাবে কাজ করে। এই গাইডলাইনগুলো গভীরভাবে পড়লে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। রাজনীতির ময়দানে জনসমর্থন হয়তো আপনাকে ভোট এনে দেবে, কিন্তু গণনার দিন সেই ভোটগুলোকে সুরক্ষিত রাখতে গেলে চরম আইনি জ্ঞান আর পাহাড়ের মতো মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়। মানে প্রতিবেদনটি আমাদের দেখাচ্ছে যে একটা বদ্ধ ঘরের ভেতরে ঘন্টার পর ঘন্টা কিভাবে আইনি সতর্কতা এবং প্রখর স্নায়ুর লড়াই চলতে থাকে। হ্যাঁ, আর এই স্নায়ুযুদ্ধের শুরুটা কিন্তু কেন্দ্র খোলার অনেক আগে থেকেই হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, প্রতিবেদনটি বলছে একজন কাউন্টিং এজেন্ট যখন গণনা কেন্দ্রে প্রবেশের জন্য দরজায় দাঁড়ান, ঠিক সেই মুহূর্ত থেকে প্রথম মনস্তাত্ত্বিক লড়াইয়ের সূত্রপাত। মানে সেখানে শুধু একটা পরিচয়পত্র দেখিয়ে ভেতরে ঢুকে পড়া যায় না। ওই আইডেন্টিটি কার্ডের নিয়মকানুনগুলো খুব কড়া, তাই না? প্রচণ্ড কড়া। কার্ডে রিটার্নিং অফিসারের সই, স্ট্যাম্প, বিধানসভা নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নির্দিষ্ট টেবিল নম্বর খুব স্পষ্টভাবে লেখা থাকা বাধ্যতামূলক। দাঁড়ান, এখানে একটু থামাই। এই রিটার্নিং অফিসার বা ওর বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। হ্যাঁ, নিশ্চয়ই। একটা নির্দিষ্ট বিধানসভা বা লোকসভা কেন্দ্রের ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে যে সরকারি আধিকারিককে চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়, তিনি হলেন রিটার্নিং অফিসার। মানে তিনিই বস। একদম সুপ্রিম জাজ বা সর্বোচ্চ বিচারক বলতে পারেন। গণনা কেন্দ্রের ভেতরে তার সই ছাড়া একটা মাছিও গলতে পারে না। আর ওই যে টেবিল নম্বরের কথা বললাম, ওটাই হলো পুরো খেলার আসল জায়গা। কিন্তু সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হতে পারে একটা আইডেন্টিটি কার্ডের চেকিং তো যে কোনো কর্পোরেট অফিসে বা কারখানাতেও হয়। এর মধ্যে এত বড় স্নায়ুযুদ্ধের কি আছে? আছে, কারণ এখানে প্রতারণার সুযোগটা অনেক বেশি। হ্যাঁ, প্রতিবেদনটা যখন পড়ছিলাম তখন একটা অদ্ভুত বিপদের কথা নজরে এলো। ওই ছদ্মবেশী বা প্রক্সি এজেন্টদের বিপদ। ঠিক ধরেছেন। বলা হচ্ছে বড় দলগুলোর পোড় খাওয়া ক্যাডাররা অনেক সময় ছোট ছোট দল, যেমন ধরুন এসইউসিআই, বিএসপি বা একেবারে অপরিচিত কোনো নির্দল প্রার্থীর ফর্ম জোগাড় করে গণনা কেন্দ্রে ঢুকে পড়ে। এটা পড়ার পর আমার সোজা গ্রিক পুরাণের ট্রোজেন হর্সের কথা মনে পড়ে গেল। উপমাটা একদম নিখুঁত। বাইরে থেকে দেখে মনে হবে কোনো নিরীহ অস্তিত্বহীন দলের একজন সাধারণ এজেন্ট চুপচাপ বসে আছে, গলায় হয়তো তার ওই নির্দল প্রার্থীর ব্যাজ। এই ছদ্মবেশীরা ভেতরে ঢুকে ঠিক কি এমন ক্ষতি করতে পারে? মানে সে তো আর ইভিএম মেশিনটা চুরি করে নিয়ে পালাতে পারবে না। তাহলে এই প্রক্সি এজেন্টদের নিয়ে এত ভয় কিসের? ভয়টা ইভিএম চুরির নয়, ভয়টা হলো পুরো ঘরটার মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ বা সাইকোলজিক্যাল ডমিনেন্স নিয়ে নেওয়ার। একটু কল্পনা করুন গণনা কেন্দ্রের পরিবেশটা। আচ্ছা। একটা নির্দিষ্ট টেবিলে নিয়ম অনুযায়ী প্রতিটি দলের মাত্র একজন করে এজেন্ট বসার কথা। রিটার্নিং অফিসার এবং অন্যান্য আধিকারিকদের সামনে সব দলের সমান কণ্ঠস্বর থাকার কথা। হ্যাঁ, এটাই তো নিয়ম। কিন্তু কোনো বড় দল যদি এই ট্রোজান হর্স কৌশল ব্যবহার করে, মানে ছোট দলগুলোর ব্যাজ পরিয়ে নিজেদের ৪-৫ জন লোককে একই টেবিলের চারপাশে বসিয়ে দেয়, তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে? ও, তার মানে একটা টেবিলে একটা বিশেষ দলের একজন অফিসিয়াল এজেন্ট থাকলো,
আর তার সাথে ওই ছদ্মবেশী আরও 4 জন যোগ দিল। এরা সবাই মিলে তো ওই টেবিলে একটা কৃত্রিম সংখ্যাগরিষ্ঠতা তৈরি করে ফেলবে। ঠিক এটাই তাদের লক্ষ্য। গণনার সময় যখন কোনো ইভিএমের ডেটা নিয়ে সন্দেহ দেখা দেয় বা একটা কাগজ নিয়ে সামান্য তর্ক বাঁধে, তখন একজন এজেন্টের কথার যা ওজন হবে, 5 জন পোড় খাওয়া কর্মী মিলে একসাথে চিৎকার করে উঠলে তার চাপ হবে বহুগুণ বেশি। সাংঘাতিক ব্যাপার। এই সম্মিলিত চিৎকারে খোদ মাইক্রো অবজারভার, যিনি ওই টেবিলের স্বচ্ছতা দেখার দায়িত্বে আছেন, তিনিও চাপে পড়ে যেতে পারেন। তার মানে এটা শুধু গায়ের জোরে ব্যাপার নয়, এটা একটা পরিকল্পিত বিভ্রম, একটা ছোটখাটো মব রুল তৈরি করে ফেলা। এই কারণেই কি গাইডলাইনে বারবার বলা হয়েছে যে সন্দেহ হওয়া মাত্রই রিটার্নিং অফিসারকে দিয়ে ওই ব্যক্তির নিয়োগপত্র যাচাই করাতে হবে? হ্যাঁ, এবং এই যাচাই করার কাজটা শুরুতেই করতে হবে। একবার যদি গণনার কাজ শুরু হয়ে যায় আর এই ছদ্মবেশীরা নিজেদের জায়গা পাকা করে নেয়, তারপর তাদের সরানো প্রায় অসম্ভব। মানে শুরুতে ওই ছদ্মবেশীদের আইডেন্টিটি চ্যালেঞ্জ করার অর্থ হল বিপক্ষের ওই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির ছকটাকে একেবারে গোড়াতেই ভেঙে দেওয়া। একদম তাই। ব্যাপারটা বেশ পরিষ্কার হলো। ছদ্মবেশীরা কিভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করে তা আমরা বুঝলাম। কিন্তু এই প্রতিবেদনে সিপিআইএম বা বিজেপির মতো বড় জাতীয় দলগুলোর, মানে ন্যাশনাল পার্টিগুলোর এজেন্টদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এদের কৌশলটা কিন্তু ছদ্মবেশীদের মতো নয়। না, এদের কৌশল ভিন্ন। এদের আইনি অধিকারের ধরনটাই আলাদা। হ্যাঁ, সেই বিষয়টা একটু বুঝিয়ে বলুন তো। এখানে আমাদের দেশের নির্বাচনী আইনের একটা খুব ইন্টারেস্টিং কাঠামো কাজ করে। আইনি কাঠামো অনুযায়ী গণনা কেন্দ্রে বসার ক্ষেত্রে এই স্বীকৃত জাতীয় দলগুলোর এজেন্টরা একটা বিশেষ অগ্রাধিকার পান। আমি প্রতিবেদনটা পড়ার সময় এই জায়গাটাতে একটু হোঁচট খেয়েছিলাম। কেন? সেখানে পরিষ্কার বলা হয়েছে যে কন্ট্রোল ইউনিটের স্ক্রিনটা সবচেয়ে স্পষ্টভাবে দেখার জন্য এই জাতীয় দলগুলোর এজেন্টদের সেরা সিটিং পজিশন বা সামনের সারিতে বসার আইনি অধিকার আছে, এবং নির্দেশিকায় এও বলা আছে যে ভদ্রতার খাতিরে বা অন্য কাউকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য তারা যেন এই অধিকার থেকে এক চুলো সরে না আসেন। হ্যাঁ, এটা গাইডলাইনে বলা আছে। আমার প্রশ্ন হলো, গণতন্ত্রে তো সবার সমান অধিকার হওয়ার কথা। তাহলে আইন অনুযায়ী সিপিআইএম বা অন্য কোনো জাতীয় দলকে সামনের সারিতে বসতে দেওয়া আর ছোট দল বা নির্দল প্রার্থীদের পেছনে বসতে বাধ্য করা, এটা কি কাঠামোগত বৈষম্য তৈরি করছে না? বাইরে থেকে দেখলে এটাকে বৈষম্য মনে হতেই পারে। তবে এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলে নেওয়া দরকার, আমরা কিন্তু এই আলোচনায় কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছি না বা কারো বিরোধিতা করছি না। অবশ্যই না। মূলশ্রীতে সিপিআইএম বা অন্যান্য জাতীয় দলের কথা বলা হয়েছে আইনি অগ্রাধিকারের একটা উদাহরণ হিসেবে, আর আমরা শুধু নির্বাচন কমিশনের সেই আইনি দৃষ্টিভঙ্গিটাকেই ব্যাখ্যা করার চেষ্টা করছি। একদম। আমাদের মূল ফোকাস হলো গণতন্ত্রের ইঞ্জিনটা কিভাবে ডিজাইন করা হয়েছে সেটা বোঝা। তাহলে এই ডিজাইনের পেছনে যুক্তিটা কি? যুক্তিটা হলো কাঠামোগত শৃঙ্খলা বা স্ট্রাকচারাল ডিসিপ্লিন। একটা সর্বভারতীয় দল যারা দেশের একটা বিশাল অংশের মানুষের প্রতিনিধিত্ব করে এবং যারা নির্বাচন কমিশনের কড়া শর্ত পূরণ করে জাতীয় দলের স্বীকৃতি পেয়েছে, তাদের আইনি বৈধতাটা ভিন্ন স্তরের হয়। আচ্ছা। একটা লোকসভা বা বিধানসভা কেন্দ্রে হয়তো মোট 15 জন প্রার্থী আছেন। গণনা কেন্দ্রের ওই ছোট ঘরটার ভেতরে একটা টেবিলের একেবারে সামনে তো আর 15 জনকে পাশাপাশি বসানো বাস্তবসম্মত নয়। হ্যাঁ, জায়গা তো সীমিত। একটা টেবিলের চারপাশে আর কতজনই বা দাঁড়াতে পারে? তাই নির্বাচন কমিশন বিশৃঙ্খলা এড়াতে একটা নির্দিষ্ট ক্রম বা হায়ারার্কি তৈরি করে দিয়েছে। একদম সামনের সারিতে বসবেন স্বীকৃত জাতীয় দলের এজেন্টরা, তার পেছনে স্বীকৃত রাজ্যভিত্তিক দলের এজেন্টরা, তারপর নিবন্ধিত কিন্তু অস্বীকৃত দল, আর সবশেষে জায়গা পাবেন নির্দল প্রার্থীরা। এটা একটা প্র্যাকটিক্যাল সমাধান বটে, কিন্তু সামনের সারিতে বসার এই লড়াইটা এত তীব্র কেন? পেছনের সারিতে বসলেও তো দেখা যায়। এখানেই আসে সেই বিখ্যাত 17C ফর্ম এবং কন্ট্রোল ইউনিটের প্রসঙ্গ। এই দুটো জিনিস না বুঝলে সামনের সারিতে বসার গুরুত্বটা বোঝা যাবে না। তাহলে একটু সহজ করে বুঝিয়ে বলুন, এই 17C ফর্ম জিনিসটা আসলে কি, আর কন্ট্রোল ইউনিটই বা কি? ভোটের দিন প্রতিটি বুথে মোট কতজন ভোটার এসে বোতাম টিপেছেন তার একটা নিখুঁত সরকারি হিসেব তৈরি হয়। এই হিসেবটা যে কাগজে প্রিসাইডিং অফিসার লিখে সিল করে দেন, সেটাই হলো 17C ফর্ম। ওকে। আর কন্ট্রোল ইউনিট হলো ইভিএমের সেই মূল অংশ, যেটার ভেতর আসল মেমোরি চিপটা থাকে। গণনার দিন এই কন্ট্রোল ইউনিটই একটা বোতাম চাপলে ছোট্ট একটা ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে ওই বুথের মোট ভোটের সংখ্যা।
ও আচ্ছা, মানে ভোটের দিনের কাগজের হিসেবের সাথে গণনার দিনের মেশিনের হিসেব মেলাতে হবে। একেবারে অক্ষরে অক্ষরেও ডিলে যেতে হবে। 17C ফর্মে যদি লেখা থাকে মোট ভোট পড়েছে 850টা, তবে কন্ট্রোল ইউনিটের স্ক্রিনেও ঠিক 850 সংখ্যাটাই ফুটে উঠতে হবে। আর যদি না মেলে? যদি একটা ভোটও এদিক ওদিক হয়, তবে পুরো গণনা থামিয়ে দিয়ে রিটার্নিং অফিসারকে ডাকতে হবে। এবার আমি বুঝতে পারছি সামনের সারিতে বসার গুরুত্বটা কোথায়। ওই কন্ট্রোল ইউনিটের স্ক্রিনটা তো আর আমাদের ড্রয়িং রুমের টিভির মতো বড় নয়, ওটা একটা ছোট্ট অনুজ্জ্বল এলসিডি স্ক্রিন। ঠিক তাই। আর গণনা কেন্দ্রের পরিবেশটা তো শান্ত নয়, পর্যাপ্ত আলো নাও থাকতে পারে, মানুষের ভিড়, পুলিশ, অফিসারদের ছোটাছুটি সব মিলিয়ে একটা চরম বিশৃঙ্খলা অবস্থা। আপনি যদি টেবিল থেকে 3 সারি পেছনে দাঁড়িয়ে থাকেন, তবে ওই ছোট্ট স্ক্রিনের সংখ্যাটা পড়া আপনার পক্ষে শারীরিকভাবে অসম্ভব। আর মানে আপনার বসার জায়গাটা আসলে কোনো ভিআইপি স্টেটাস নয়, বরং আপনার ডিউটি করার সবচেয়ে বড় টুল। স্ক্রিন যদি আপনি নিজের চোখে পড়তেই না পারেন, তবে আপনি কাগজের সাথে মেলাবেন কি করে? একদম সঠিক উপসংহার। এই কারণেই ওই নির্দেশিকায় বলা হয়েছে, ভদ্রতা দেখিয়ে পেছনে গিয়ে বসার কোনো জায়গা এখানে নেই। আপনি গণনা কেন্দ্রে ভদ্রতা দেখাতে যাননি, আপনি গেছেন হাজার হাজার ভোটারের রায়ের হিসেব মেলাতে। নিজের দলের অধিকার ছেড়ে দেওয়া মানে আসলে ভোটারদের সাথে বিশ্বাসঘাতকতা করা। বাপরে, কি সাংঘাতিক চাপ! এই বসার জায়গাটা সুরক্ষিত হওয়ার পর এজেন্টদের লড়াইয়ের একটা নতুন অধ্যায় শুরু হয়। প্রতিবেদনের পরের অংশে একটা অসাধারণ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, নিজের টেবিলই আপনার দুর্গ। এই দুর্গ রক্ষা করার বিষয়টা আমাকে ভীষণ কৌতূহলী করেছে। একটা দুর্গকে যেভাবে চারপাশ থেকে আক্রমণ করা যায়, তেমনি ওই একটা টেবিলকেও নানা দিক থেকে নিশানা করা হতে পারে। কিভাবে? নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে যে গণনা চলাকালীন পাশের টেবিলে যদি কোনো বিশাল ঝামেলা বা উত্তেজনাও তৈরি হয়, এমনকি নিজের দলের কোনো এজেন্টও যদি সেখানে আক্রান্ত হন, তবুও কখনও নিজের টেবিলের ওপর থেকে চোখ সরানো যাবে না। এটা পড়ার পর আমার বিখ্যাত জাদুকরদের মিসডিরেকশন বা মনোযোগ বিভ্রান্ত করার কৌশলের কথা মনে পড়ল। হ্যাঁ, অনেকটা সেরকমই। জাদুকররা কি করেন? তারা ডান হাতে খুব শব্দ করে বা ধোঁয়া উড়িয়ে আপনার মনোযোগ সেদিকে ঘুরিয়ে দেন, আর আপনি যখন মন্ত্রমুগ্ধের মতো ডান দিকে তাকিয়ে আছেন, ঠিক সেই সুযোগে বাঁ হাত দিয়ে তারা আসল ম্যাজিকটা বা কারচুপিটা সেরে ফেলেন। গণনা কেন্দ্রের ভেতরে এই কৌশলটাই চরম নিষ্ঠুরভাবে প্রয়োগ করা হয়। ধরুন 4 নম্বর টেবিলে হঠাৎ করে একটা বড় সড় ঝগড়া লাগিয়ে দেওয়া হলো, গালাগালি, ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। স্বাভাবিকভাবেই 5 নম্বর এবং 6 নম্বর টেবিলের এজেন্টদের মনোযোগ সেদিকে চলে যাবে। আর ঠিক ওই 5 বা 10 সেকেন্ডের অসতর্কতার সুযোগে আপনার টেবিলের কন্ট্রোল ইউনিট বা খোলা রাখা 17C ফর্মে কেউ হাত দিয়ে দিতে পারে। মানুষের সাধারণ প্রবৃত্তি হল পাশের টেবিলে নিজের দলের কেউ বিপদে পড়লে বা তর্কাতর্কি হলে আমরা তাকে সাহায্য করতে ছুটে যেতে চাই। এটা আমাদের মানবিক প্রবৃত্তি। কিন্তু এখানেই তো একটা বিরাট দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমার চোখের সামনে হয়তো আমারই দলের একজন কর্মী হেনস্থা হচ্ছে, আর আমি নিজের জায়গায় পাথরের মতো বসে থাকব। এটা কতটা কঠিন মানসিক পরীক্ষা! এটা অকল্পনীয় কঠিন। কিন্তু এই মুহূর্তেই একজন এজেন্টকে নিজের ভেতরের সেই সাধারণ মানবিক প্রবৃত্তিটাকে গলার টিপে মারতে হয়। তাকে মনে রাখতে হয় যে তার মূল দায়িত্ব গোটা ঘর সামলানো নয়। আচ্ছা, তার দায়িত্ব শুধু তার সামনে রাখা ওই নির্দিষ্ট টেবিলটা, ওই চারকোনা টেবিলটাই তার সাম্রাজ্য, তার দুর্গ। সে যদি আবেগের বশবর্তী হয়ে ওই দুর্গ ছেড়ে বেরিয়ে আসে, তবে সে আসলে নিজের দলেরই সবচেয়ে বড় সর্বনাশটা করে বসবে। তার মানে এটা আক্ষরিক অর্থেই একটা মানসিক যুদ্ধক্ষেত্র। একদিকে নিজের দলের প্রতি সহানুভূতি, অন্যদিকে নিজের টেবিল পাহারা দেওয়ার যান্ত্রিক দায়িত্ব। কিন্তু এই মানসিক লড়াই তো সারাদিন ধরে চলতে থাকে। মানুষ তো আর রোবট নয় যে 10 ঘন্টা ধরে একই মাত্রায় মনোযোগ ধরে রাখবে। আর এখানেই আসে প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ সতর্কবার্তাটি। গণনার দ্বিতীয়ার্ধ বা লাঞ্চের পরের সময়টাতে এই স্নায়ুযুদ্ধ একটা ভয়াবহ রূপ নেয়। হ্যাঁ, গাইডলাইনে বলা হচ্ছে যে দুপুর গড়িয়ে বিকেল হতে হতেই শুরু হয় আসল মনস্তাত্ত্বিক যুদ্ধ আর গুজবের খেলা। একদম। বিরোধীরা বা কিছু অজ্ঞাত লোক হয়তো রটিয়ে দিল যে পাশের ঘরে বা অন্য তলায় বিশাল ঝামেলা হচ্ছে, অথবা রাজ্যের অন্য সব আসনে বিরোধী দল বিপুল ভোটে জিতে গেছে এবং সরকার গঠন করতে চলেছে। এই ধরনের গুজবগুলো ঠিক এই বিকেলের দিকেই কেন ছড়ানো হয়? এর পেছনে গভীর মনস্তত্ত্ব কাজ করছে। একটু দৃশ্যপটটা কল্পনা করুন। সকাল 6টা থেকে একজন সাধারণ মানুষ একটা বন্ধ ঘরের ভেতরে বসে আছে। চোখের সামনে শুধু কাগজের বান্ডিল
ইভিএম মেশিনের বোতাম আর সরকারি অফিসারদের আনাগোনা। মাথার উপর ফ্যান হয়তো ঠিকমতো ঘুরছে না, অসম্ভব ঘুমোট গরম। দুপুর গড়িয়ে বিকেল ৩টে-৪টে বাজতে বাজতে ওই মানুষটার শারীরিক ও মানসিক ক্লান্তি একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। একে তো এত মানুষের ভিড়, ঘন্টার পর ঘন্টা ঘাড় গুজে কাগজের সাথে মেশিনের ডেটা মেলানো, তারপর একটা ভুল হলেই সব শেষ। এই প্রবল স্নায়ুর চাপ মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। ঠিক সেই চরম ক্লান্তির এবং দুর্বলতার মুহূর্তটাই হল গুজব ছড়ানোর সবচেয়ে আদর্শ সময়। কেউ হয়তো পাশ দিয়ে বাথরুমে যাওয়ার সময় ওই ক্লান্ত এজেন্টের কানের কাছে ফিসফিস করে বলে গেল, ভাই, তোদের দল তো গোটা রাজ্যে সব জায়গাতেই হারছে, এখানে আর বসে থেকে কি করবি, চল বাড়ি ফিরে যাই। এই একটা কথাই তো যথেষ্ট। অবশ্যই এই ছোট্ট আপাতনিরীহ কথাটা ওই ক্লান্ত এজেন্টের মনের ভেতরে একটা গভীর বিষণ্ণতা আর হতাশার জন্ম দিতে পারে। হ্যাঁ, সে ভাবতে শুরু করে, রাজ্যেই যখন আমার দল হেরে যাচ্ছে, তখন আর আমার এই একটা টেবিলের ২৫টা ভোট গুনে কি হবে? সরকার তো এমনিতেই বদলাচ্ছে না। আর যেই সে এই কথাটা ভেবে হাল ছেড়ে দেবে, তার ঘাটটা একটু ঝুঁকে পড়বে। ঠিক সেই মুহূর্তেই তার অটুট মনোযোগটা নষ্ট হবে। সে হয়তো পরবর্তী ১৭C ফর্মটা আর খুঁটিয়ে মেলাবে না, অথবা স্ক্রিনের দিকে তাকানোটা কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে দেবে। আর ঠিক এই এক চিলতে সুযোগটার অপেক্ষাতেই থাকে কারচুপিকারীরা। হতাশা তৈরি করে মনোযোগ সরিয়ে নেওয়া, এটাই হলো গুজব ছড়ানোর মূল মেকানিজম। অবিশ্বাস্য। মানে এখানে শুধু চোখ আর কানের ব্যবহার করলে হবে না, মনটাকেও একেবারে ইস্পাতের মতো কঠিন করে রাখতে হবে। আপনি যতই ক্লান্ত হন না কেন, আপনার ইমোশন বা আবেগকে কোনোভাবেই আপনার কাজের ওপর প্রভাব ফেলতে দেওয়া যাবে না। এই কারণেই নির্দেশিকায় খুব তীক্ষ্ণ ভাষায় বলা হয়েছে, আপনার দল আপনাকে গোটা রাজ্যের বা দেশের খবর নিতে পাঠায়নি, আপনাকে পাঠিয়েছে শুধুমাত্র আপনার সামনের টেবিলটির ভোট সুরক্ষিত রাখতে। রাজ্যের ফল যাই হোক না কেন, টিভিতে যাই দেখাক না কেন, একদম শেষ রাউন্ডের শেষ ভোটটা গোনা না হওয়া পর্যন্ত একজন এজেন্টকে তার টেবিল কামড়ে পড়ে থাকতে হবে। এটাই তার একমাত্র ধর্ম, তার একমাত্র লক্ষ্য। সত্যি, এই প্রতিবেদনটা নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। আমরা আজকে যে নিয়মগুলো নিয়ে গভীরে আলোচনা করলাম, সঠিক পরিচয়পত্র নিয়ে ঢোকার গুরুত্ব, ছদ্মবেশী এজেন্টদের চিনে শুরুতেই তাদের মনস্তাত্ত্বিক আধিপত্য ভেঙে দেওয়া, জাতীয় দল হিসেবে আইনিভাবে নিজের বসার অধিকার ছিনিয়ে নেওয়া এবং কোনো অবস্থাতেই তা না ছাড়া জাদুকরের মতো বিভ্রান্তিকর কৌশলের ফাঁদে না পা দিয়ে নিজের টেবিলকে আক্ষরিক অর্থেই একটা দুর্গে পরিণত করা। আর সবশেষে শারীরিক ক্লান্তির চরম মুহূর্তে গুজবের বিরুদ্ধে নিজের মনকে শক্ত রাখা। একদম। এগুলো সব মিলিয়ে একটা সম্পূর্ণ আলাদা জগতের গল্প বলে। একটা এমন জগৎ যেখানে আবেগ, বন্ধুত্ব বা সহানুভূতির কোনো জায়গা নেই। সবটাই নির্ভর করে অটুট মনোযোগ, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং নিয়মের প্রতি অন্ধ আনুগত্যের ওপর। গণতন্ত্রের এই রূপটা সত্যি বাইরে থেকে কল্পনা করা কঠিন। খুব কঠিন। আজকের এই গভীর আলোচনার পর বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছি আমরা। আজ থেকে কয়েক বছর পর বা কয়েক মাস পর যখন আবার কোনো নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, তখন হয়তো টিভির পর্দায় আমরা সেই চেনা ছবিটাই দেখব। কেউ আনন্দে রাস্তায় রং খেলছেন, কেউ বা হতাশায় মুখ ঢেকে আছেন। হ্যাঁ, কিন্তু সেই উল্লাসের বা হতাশার আড়ালে থাকা একটা অন্য ছবিও এবার আমাদের চোখের সামনে ভেসে উঠবে। সেই অদেখা লড়াইয়ের ছবি। ঠিক, আমাদের সবারই অন্তত একবার ভেবে দেখা উচিত ওই গণনা কেন্দ্রের চরম বিশৃঙ্খলা, তীব্র গরম আর হাজারো গুজবের মধ্যে যে মানুষটির নিজের টেবিলটা কামড়ে পড়েছিলেন তার কথা, যার চোখ জ্বালা করছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল, হয়তো পাশের টেবিলের নিজের দলের লোককে মার খেতে দেখেও যিনি নিয়ম মেনে নিজের জায়গা ছেড়ে এক পা নড়েননি, সেই মানুষগুলোর কথা। এই বিরাট ঝকঝকে গণতান্ত্রিক ফলাফলের কতটা আসলে নির্ভর করে কোনো এক বিভ্রান্তিকর মুহূর্তে সেই ক্লান্ত অখ্যাত এজেন্টের ওই অটুট মনোযোগের ওপর, সেটাই আজকে আমাদের সবচেয়ে বড় চিন্তার খোরাক। তো আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। কথা হবে পরের বিশ্লেষণে নতুন কোনো বিষয় নিয়ে।